আসসালামু আলাইকুম। হালকেনস্টাইন এইচএসসি একাডেমিক ইতিহাস প্রথম পত্র কোর্সে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মুক্তিযুদ্ধে সরকারের মুজিবনগরের যে সরকার ছিল সেই বাংলাদেশ সরকারের যে হচ্ছে তোমার কার্যক্রমগুলো ছিল সেগুলো আসলে কি, কি। তার আগে আমি আমার পরিচয় দিয়ে নিই। আমি জারিন তাসনিম মুরবি, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকে এই আলোচনার একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে মুক্তিযুদ্ধ টপিকটা এ পর্যন্ত দেখা গেছে আমাদের সকল যে পরীক্ষাগুলো আছে বোর্ড পরীক্ষায় সেখানে সবসময় এখান থেকে কিছু না কিছু কোয়েশ্চেন ছিলই। এবং এই টপিকটা যেহেতু আমাদের একদম ছোট্ট কাল থেকে পড়াশোনা করে আসা হয়েছে, দেখা গেছে এই যে জিনিসটা আছে মুজিবনগর সরকার আর হচ্ছে তোমার বাংলাদেশ সরকার, মুক্তিযুদ্ধ, এই টপিকগুলো আমাদের কাছে বেশ পরিচিত। তো আশা করি এই টপিক থেকে যখনই আমাদের কোয়েশ্চেন আসবে আমরা সেগুলো খুব ভালো মতো আনসার করতে পারবো এবং এই জিনিসগুলো নিয়ে আমাদের আসলে খুব বেশি কনফিউশন থাকবে না, আমাদের একটু পরিচিত বলে মনে হবে এবং আমরা পড়াটা একটু বেশি রিলেট করতে পারবো। তাহলে চলো আমরা স্টার্ট করি। প্রথম টপিকটা যেটা সেটা হচ্ছে বাংলাদেশ সরকারের যে মন্ত্রণালয়গুলো ছিল, বিভাগগুলো ছিল এবং অন্য শাখাগুলো ছিল সেগুলো আসলে কি কি। তাহলে চলো আর দেরি না করে আমরা শুরু করে দিই। এই যে দেখো, মুক্তিযুদ্ধের সময় গঠিত বাংলাদেশ সরকারের আকৃতি যেটা কিনা খুব বেশি বড় ছিল না, কিন্তু এর কার্যক্রম অত্যন্ত দক্ষ ছিল। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের যে সরকার ব্যবস্থাটা গঠন করা হয়েছিল মুজিবনগর সরকার, এবং সেখানে যে মন্ত্রণালয়গুলো ছিল সেখানে যে লোকেরা ছিলেন, ঠিক আছে, তারা অত্যন্ত দূরদর্শিতার সাথে এবং খুবই দক্ষতার সাথে সবকিছু এত সুন্দর করে ম্যানেজ করেছেন যাতে হচ্ছে আমাদের বাংলাদেশ সরকারের যে মুক্তিযুদ্ধটা বা বাংলাদেশের যে মুক্তিযুদ্ধটা আছে সেটা সম্পর্কে সারা বিশ্বে তথ্য গিয়েছে খুব দ্রুত, সহায়তা এসেছে খুব দ্রুত এবং খুব সফলতার সাথে আমরা 9 মাসের মধ্যে একটা রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা আমাদের এই দেশটাকে স্বাধীন করতে পেরেছি। তো তাহলে চলো আমরা হচ্ছে এটা নিয়ে স্টার্ট করি। দেখো, আচ্ছা, সে সময় যে কর্মকর্তা কর্মচারীরা তারা জানতেন মুক্তিযুদ্ধ ছিল বাঙালি জাতির বাঁচা এবং মরার লড়াই। এই লড়াইয়ে জিততে না পারলে জাতি হিসেবে বাঙালি চরম বিপর্যয়ের শিকার হবে। মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকারি সব কর্মকাণ্ডই পরিচালিত হয়েছে এই বিষয়টিকে মাথায় রেখে, অর্থাৎ যদি হচ্ছে যুদ্ধে আমরা হেরে যাই তাহলে আমাদের ভূখণ্ড তো যাবেই। 30 লক্ষ শহীদ যারা হয়েছেন মুক্তিযোদ্ধারা বা হচ্ছে তোমার বিভিন্ন সাধারণ মানুষ, বিভিন্ন মা বোনেরা যেভাবে লাঞ্ছিত হয়েছেন, সমস্ত কিছু তো বিফলে যাবেই। সেই সাথে পরবর্তীতে যখন পাকিস্তান সরকার এই দেশের অধিকার নেবে বা হচ্ছে তোমার এই ভূখণ্ডের উপর অধিকার বিস্তার করবে, তখন এই জনপদের অবস্থা খুবই করুণ হয়ে যাবে, খুবই খুবই নাজেহাল দশা হয়ে যাবে। তো এই কথাটাকে মাথায় রেখে তারা সমস্ত সিদ্ধান্ত নিয়েছেন এবং সেভাবে সমস্ত রকম এইডগুলা আনার চেষ্টা করেছেন। ওকে, তাহলে দেখো, 1971 সালের 10 এপ্রিল মুজিবনগর সরকারের ঘোষণাপত্র জারির পরপরই অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম আইনের ধারাবাহিকতা, ঠিক আছে, আইনের ধারাবাহিকতা প্রয়োগ আদেশ 1971, ঠিক আছে, জারি করেন। এতে তিনি উল্লেখ করেন, আচ্ছা দাঁড়া আমি কালারটা একটু চেঞ্জ করে নিই। হ্যাঁ, রেডি, ওকে। আচ্ছা, এতে তিনি উল্লেখ করেন, আমি সৈয়দ নজরুল ইসলাম বাংলাদেশের উপরাষ্ট্রপতি অস্থায়ী রাষ্ট্রপতি 1971 সালের 10 এপ্রিল স্বাধীনতার ঘোষণায় আমাকে প্রদত্ত ক্ষমতা বলে এই মর্মে আদেশ প্রদান করছি যে বাংলাদেশের জনগণের ইচ্ছার পরিপ্রেক্ষিতে গঠিত স্বাধীন সার্বভৌম রাষ্ট্র সৃষ্টি হওয়ায় 1971 সালের 25 মার্চ বাংলাদেশের যেসব আইন ও বিধিবিধান কার্যকর ছিল সে সমস্তই প্রয়োজনীয় অবস্থানগত পরিবর্তন সহ পূর্বোক্ত ঘোষণা সাপেক্ষে বলবৎ থাকবে এবং সকল সরকারি কর্মকর্তা কর্মচারী, বেসামরিক, সামরিক, বিচার বিভাগীয়, কূটনীতিক যারা বাংলাদেশের প্রতি আনুগত্যের শপথ করবেন তারা সকলেই স্ব পদে চাকরিজীবীর শর্তানুযায়ী যেভাবে কর্মরত ছিলেন তারা সেভাবেই কর্মরত থাকবেন এবং বাংলাদেশ ভূখণ্ডের সকল জেলা জজ ও জেলা ম্যাজিস্ট্রেট এবং অন্যত্র কর্মরত কূটনীতিক প্রতিনিধিবৃন্দ তাদের আওতাধীন সরকারি কর্মকর্তা কর্মচারীদের আনুগত্যের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনার ব্যবস্থা করবেন। এই আদেশ 1971 সালে 26 মার্চ থেকে কার্যকর হয়েছে বলে গণ্য করা হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেই আইনের ধারাবাহিকতা প্রয়োগ যে আদেশ ছিল 1971 সালে, যেটা হচ্ছে তোমার সৈয়দ নজরুল ইসলাম উপরাষ্ট্রপতি জারি করেছিলেন। সেটা হচ্ছে তিনি সেখানে তিনি এই জিনিসটা উল্লেখ করেছেন। আচ্ছা, অস্থায়ী রাষ্ট্রপতির এই আইনের ধারাবাহিকতা প্রয়োগ আদেশ জারির মধ্য দিয়ে বাংলাদেশের প্রথম সরকারের আইনানুগ পদযাত্রা শুরু হয়। নির্দেশিত হয়ে তৎকালীন মন্ত্রিপরিষদ সচিব এইচ.টি. ইমাম, সাবেক জেলা প্রশাসক পার্বত্য চট্টগ্রাম 1971 সালের 20 অক্টোবর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারি সংগঠন এবং কার্যাবলীর উপর একটি প্রতিবেদন পেশ করেন। সেই প্রতিবেদন অনুযায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগ যেগুলো সংগঠিত হয়েছিল সেগুলো আসলে কি কি কোন কোন মন্ত্রণালয় ওই সময় তৈরি হয়েছিল সেগুলো কি কি ছিল দেখো, প্রতিরক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়, মন্ত্রিসভা সচিবালয়, সাধারণ প্রশাসন বিভাগ, তারপর হচ্ছে তোমার স্বাস্থ্য কল্যাণ মন্ত্রণালয়, তথ্য বেতার মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়, সংসদ বিষয়ক বিভাগ, কৃষি বিভাগ, প্রকৌশল বিভাগ। এই 12টা মন্ত্রণালয় বা বিভাগ হচ্ছে তোমার স্থাপিত বা সংগঠিত হয়েছিল সেই সময়। ওকে, তো দেখো এই 12টা মন্ত্রণালয় বা 12টা বিভাগ কিন্তু তোমাদের হচ্ছে মনে রাখতে হবে যে কি কি মন্ত্রণালয় ছিল
এই ব্যাপারে তোমাদের হচ্ছে যদি তুমি হচ্ছে সৃজনশীলে দাও আনসারটা এভাবে সুসংগঠিতভাবে 12টা পয়েন্ট দিয়ে, তাহলে হচ্ছে তোমার নাম্বারটা সেখানে ভালো আসবে। তাছাড়া তোমাকে হচ্ছে এমসিকিউতে এখান থেকে প্রশ্ন করতে পারে যে এই মানে ধরো 4টা অপশন দিয়ে দিল, সেখান থেকে হচ্ছে একটা এই মন্ত্রণালয়গুলোতে ছিল মনে করো, ঠিক আছে, সবগুলোতে ছিল। তো যেটা মানে অপশনে আছে সেই একটা মানে একটা নাম দিয়ে দিল, আর 3টা হচ্ছে অন্যান্য আদার্স অপশন দিল। তুমি যদি এই 12টা মন্ত্রণালয়কে মনে না রাখো, তখন হচ্ছে তোমার এমসিকিউতে গিয়ে একটু টাফ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে তোমার 12টা মন্ত্রণালয় ছিল। তাছাড়া তোমার হচ্ছে কয়েকটা সংস্থাও ছিল। কি কি? পরিকল্পনা কমিশন, শিল্প ও বাণিজ্য বোর্ড, তারপর হচ্ছে নিয়ন্ত্রণ বোর্ড, যুব অভ্যর্থনা শিবির, তারপর হচ্ছে তোমার ত্রাণ ও পুনর্বাসন কমিটি এবং শরণার্থী কল্যাণ বোর্ড। এই 5টা ছিল আমাদের সংস্থা, ঠিক আছে, এই 12টার বাহিরে। ওকে, এগুলো হচ্ছে তোমার সরাসরি মন্ত্রিসভার, এই যে সরাসরি মন্ত্রিসভার কর্তৃত্বাধীনে কাজ করতো। আচ্ছা, 1971 সালে 18 এপ্রিল তাজউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নিম্নলিখিতভাবে মন্ত্রণালয়সমূহের দায়িত্ব বণ্টিত হয়। তাজউদ্দিন আহমেদ হচ্ছে তোমার 6টা বিভাগের দায়িত্ব নেন। সেগুলো কি কি? প্রতিরক্ষা, তথ্য বেতার, তারপর হচ্ছে তোমার টেলিযোগাযোগ, অর্থনৈতিক বিষয় ও পরিকল্পনা উন্নয়ন, তারপর হচ্ছে তোমার শিক্ষা, স্থানীয় সরকার, স্বাস্থ্য, শ্রম, সামাজিক উন্নয়ন, সংস্থাপন এবং প্রশাসন এবং অন্য সব বিষয় যা অন্য কোনো মন্ত্রীকে বন্টন করা হয়নি, সেগুলো হচ্ছে তোমার তাজউদ্দিন আহমেদের উপরে দায়িত্ব যায়। মুক্তিযুদ্ধের সামরিক সংগঠন ছিল প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন। তাহলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে তোমাকে যদি প্রশ্ন করে যে মুক্তিযুদ্ধের যে কি হলো এটা সামরিক সংগঠন, সেটা আসলে কিসের অধীনে ছিল, তখন তোমার হচ্ছে এই আনসারটা আসবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি কর্নেল এম এ জে উসমানী, সেনাপ্রধান লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রব, বিমান বাহিনীর প্রধান গ্রুপ ক্যাপ্টেন একে খন্দকার এবং হচ্ছে 11 জন সেক্টর কমান্ডার ও 3টি ব্রিগেড ফোর্সের প্রধানগণ এই মন্ত্রণালয়ের অধীনে দায়িত্ব পালন করেছেন। তাহলে এই যে তোমার হচ্ছে এই তথ্যগুলো, এই ইনফরমেশনগুলো, এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, কেননা এগুলো হচ্ছে তোমার এমসিকিউর জন্য বেশ ভালো গুরুত্বপূর্ণ। তাছাড়াও যদি তুমি সৃজনশীল এগুলো সরাসরি উল্লেখ করতে পারো সবগুলোর কথা, তাহলে তোমার সেখানে হচ্ছে মার্কআপটা অন্যান্যদের তুলনায় একটু বেশি থাকবে, একটু ভালো থাকবে। ইতিহাসের ক্ষেত্রে এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। তুমি কত বেশি ইনফরমেশন দিতে পারছো, কত বেশি তুমি তথ্য ইনপুট করতে পারতেছো, সেই অনুযায়ী তোমার নাম্বারটা আসলে অন্যদের থেকে হেরফের করবে। আমরা জানি কি আর্টসের যে সাবজেক্টগুলো আছে সেগুলোতে নাম্বার তোলা, স্পেশালি সৃজনশীল, অনেক বেশি টাফ। কারণ হচ্ছে আমার সলিড কোনো না মানে সলিড কোনো হচ্ছে তোমার ম্যাথমেটিক্যাল টাইপ থাকে না যে আমি একটা পারলাম, একটা সরাসরি সুন্দর করে ম্যাথ করলাম, তোমার হচ্ছে নাম্বার 4 দিয়ে দিল, ওরকমটা হয় না। সেই জন্য আমাদের কি করতে হবে, যত বেশি তথ্য আমি হচ্ছে ইনপুট করতে পারবো আমার সৃজনশীলে, তত বেশি হচ্ছে আমার নাম্বারটা অন্যদের তুলনায় আগায় থাকার সম্ভাবনা বেশি থাকবে। কারণ টিচার বুঝবে যে এই ছেলেটা বা এই মেয়েটা পড়াশোনা করেছে। ওকে, সো আমাদেরকে ওইদিকে একটু নজর রাখতে হবে। তারপর দেখো, খন্দকার মুশতাক আহমেদ হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং হচ্ছে আইন ও সংসদ বিষয়াবলী যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করতেন, বা হচ্ছে এই জিনিসগুলো তার আন্ডারে ছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব খন্দকার মুশতাক আহমেদের হাতে ন্যস্ত থাকলেও প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ তার কার্যক্রমের উপর সার্বক্ষণিক নজরদারি করতেন। কেননা খন্দকার মুশতাক আহমেদ মার্কিনপন্থী হিসেবে পরিচিত ছিলেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল। এই তথ্যটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই জিনিসগুলো একটু হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। যদি তোমাকে বাই এনি চান্স কোয়েশ্চেন করে যে হচ্ছে তোমার কেন খন্দকার মুশতাক আহমেদের হাতে এই দায়িত্বগুলো ন্যস্ত থাকলো, তাজউদ্দিন আহমেদ এগুলোর দেখভাল করতেন, তখন তোমার আনসার হবে এটা। ওকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল বহির্বিশ্বে মুক্তিযুদ্ধের সপক্ষে জনমত গড়ে তোলা এবং বন্ধু ও সহানুভূতিশীল রাষ্ট্রগুলোর কাছ থেকে যথাসম্ভব বেশি প্রাতিষ্ঠানিক স্বীকৃতি আদায়ের কাজ চালানো। কলকাতা, দিল্লি, লন্ডন, ওয়াশিংটন ও নিউ ইয়র্কে বাংলাদেশ মিশন স্থাপন, বিদেশি কূটনীতিক কর্মতৎপরতা চালানো, জাতিসংঘে প্রতিনিধি প্রেরণ, আফগানিস্তান, নেপাল, সিরিয়া, লেবানন, শ্রীলঙ্কা, বার্মা, দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোতে প্রতিনিধি দল প্রেরণ, বাংলাদেশের পক্ষে প্রচারণা জোরদার করা এবং হচ্ছে মানে এই কাজগুলো ছিল তোমার এই মন্ত্রণালয়ের কাজ। আচ্ছা, ক্যাপ্টেন এম মনসুর আলীর কাছে ছিল অর্থ, রাজস্ব, বাণিজ্য, শিল্প, যোগাযোগ। এইচ কামরুজ্জামান হচ্ছে স্বরাষ্ট্র, সরবরাহ, ত্রাণ ও পুনর্বাসন এবং হচ্ছে তোমার কৃষি, এইগুলোর দেখভাল করতেন বা এইগুলো হচ্ছে তাদের দায়িত্বে ছিল। আচ্ছা, তারপর টপিক হচ্ছে আমাদের মুক্তিবাহিনী গঠন। ঠিক আছে, এই মুক্তিবাহিনীটা আসলে স্থল, নৌ ও বিমান বাহিনী, অর্থাৎ যে যুদ্ধটা সংঘটিত হয়েছে সেটার থেকে আক্রমণ যে সাইড থেকে আসুক, স্থলপথে আসুক, নৌপথে আসুক বা বিমান পথে, অর্থাৎ তোমার হচ্ছে আকাশ পথে আসুক, সেখান থেকে যেন আমরা ট্যাকেল করতে পারি, এই জন্য এই 3টা বিভাগেই হচ্ছে তোমার মুক্তিবাহিনীর ফোর্সদেরকে বা মুক্তিবাহিনীর যে সৈন্যরা আছে বা সৈনিকরা আছে তাদেরকে হচ্ছে প্রশিক্ষণ দেওয়া বা সেই সমস্ত কিছুর দেখভাল করা জরুরি ছিল। আচ্ছা, তারপর দেখো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7 মার্চের ভাষণের মধ্য দিয়ে এটা স্পষ্ট হয়ে উঠেছে স্বাধীনতার জন্য লড়াই আসন্ন এবং এর জন্য প্রস্তুতি নিতে হবে। বাঙালিরা মুক্তিযুদ্ধের জন্য মানসিক প্রস্তুতি নিতে থাকে। সেনাবাহিনীতে কর্মরত বাঙালি সেনা ও কর্মকর্তারা রাজনৈতিক নেতৃত্বের দিক নির্দেশনার অপেক্ষায় থাকেন।
পাকিস্তানি দখলদার বাহিনীর 25 মার্চের গণহত্যার পর বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার আলোকে যুদ্ধ ঝাঁপিয়ে পড়ে এদেশের মানুষ। ঘটনার প্রবাহ ও বিভিন্ন তথ্য বিশ্লেষণের ভিত্তিতে বলা যেতে পারে বাংলাদেশের মুক্তিযুদ্ধ 4টি পর্যায়ে অতিক্রম করেছে। ঠিক আছে, তাহলে দেখো কয়টা পর্যায়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ 4টি পর্যায়ে অতিক্রম করে বিজয় অর্জন করে। 26 মার্চ থেকে 17 এপ্রিল পর্যন্ত সময়কাল হচ্ছে মুক্তিযুদ্ধের প্রথম পর্যায়ে। এ সময় দেশের সর্বত্র স্বতঃস্ফূর্ত প্রতিরোধ গড়ে ওঠে। আক্রমণের ক্ষেত্রে প্রথাগত সম্মুখ লড়াই ও গেরিলা যুদ্ধ উভয় কৌশল প্রয়োগ করা হয়, কিন্তু পাকিস্তানের সুপ্রশিক্ষিত পেশাদার সৈন্যদের আধুনিক মরণাস্ত্রের সাঁড়াশি আক্রমণে প্রতিরোধকারীরা পশ্চাদপসরণ করতে বাধ্য হন। সেই সময় মুজিবনগর সরকার গঠিত হয়। মুক্তিযুদ্ধের দ্বিতীয় পর্যায়টা ছিল 1 মে থেকে জুন পর্যন্ত। আচ্ছা দেখো, এই যে প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে যে সময়কালগুলো, এই সময়কালগুলো এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে দেখো 4টা পর্যায়ের মধ্যে প্রথম পর্যায়টা কখন ছিল? 26 মার্চ থেকে 17 এপ্রিল। তোমার দ্বিতীয় পর্যায়ে কবে ছিল? 1 মে থেকে জুন পর্যন্ত। তাহলে দেখো 17 এপ্রিল থেকে মে মাস শুরু হওয়ার আগ পর্যন্ত যে সময়টা, সেটা কিন্তু প্রথম পর্যায়ের আন্ডারে পড়ে, কিন্তু প্রথম পর্যায়ে নাও। ঠিক আছে, প্রথম পর্যায়কে আমরা কতটুকু ধরেছি? 26 মার্চ থেকে 17 এপ্রিল পর্যন্ত। আচ্ছা, দ্বিতীয় পর্যায়টা কি? 1 মে থেকে জুন পর্যন্ত। এই সময় মুজিবনগর সরকারের প্রচেষ্টায় ভারত সরকারের সীমান্তরক্ষী বাহিনীর সহযোগিতায় মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ শুরু হয়। তখন থেকে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে কিছুটা পরিকল্পিত প্রতিরোধ গড়ে তোলা যায়। তাহলে প্রথম পর্যায়ে কি ছিল? স্বতঃস্ফূর্ত প্রতিরোধ। আর দ্বিতীয় পর্যায়ে কি? পরিকল্পিত প্রতিরোধ কিছুটা গড়ে উঠতেছে, বিল্ড আপ হচ্ছে। ওকে, তৃতীয় পর্যায়টি ছিল জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত। এই সময় মুক্তিবাহিনী সম্পূর্ণ পরিকল্পিতভাবে আক্রমণ চালায়। তাহলে প্রথম পর্যায়ে অপরিকল্পিত কিন্তু স্বতঃস্ফূর্ত প্রতিরোধ ব্যবস্থা তৈরি হয়। দ্বিতীয় পর্যায়ে তোমার হচ্ছে কিছুটা পরিকল্পিত আক্রমণ গড়ে ওঠে আস্তে আস্তে, যে তোমার হচ্ছে এইখানে পরিকল্পনা মাফিক করার জন্য তাদেরকে ট্রেনিং দেওয়া হয়। ট্রেনিং ফেজটা ছিল কি? সেকেন্ড পর্যায়ে। তৃতীয় পর্যায়টা কি? তৃতীয় পর্যায়ে হচ্ছে তোমার সম্পূর্ণ মুক্তিযুদ্ধটা একদম হচ্ছে মুক্তিবাহিনী সম্পূর্ণভাবে পরিকল্পিতভাবেই আক্রমণ চালায়। ঠিক আছে, চতুর্থ পর্যায়ে ছিল এই যে দেখো সেপ্টেম্বর থেকে ডিসেম্বর, এটা ছিল তোমার চতুর্থ পর্যায়ে। এই সময় কি হয়? তোমার হচ্ছে সর্বাত্মক যুদ্ধ চলে এবং বাংলাদেশের নিয়মিত এবং অনিয়মিত বাহিনীর আক্রমণে পাকিস্তান বাহিনী একদম কোণঠাসা হয়ে পড়ে। তাহলে 26 মার্চ থেকে শুরু হয় আমাদের মুক্তিযুদ্ধ, এবং সেখান থেকে এই ডিসেম্বর মাস পর্যন্ত আমাদের এই পুরো মুক্তিযুদ্ধ 4টা ফেজে ভাগ হয়ে সংগঠিত হয়। প্রথম পর্যায়ে ছিল কি? স্বতঃস্ফূর্ত প্রতিরোধ। দ্বিতীয় পর্যায়ে ছিল কিছুটা পরিকল্পনা শুরু হয় এবং তাদেরকে ট্রেনিং দেওয়া শুরু হয় মুক্তিবাহিনীর মানুষদেরকে বা সৈনিকদেরকে। তৃতীয় পর্যায়ে একদম পরিকল্পিতভাবে যুদ্ধ পরিচালিত হয়, এবং চতুর্থ পর্যায়ে পরিকল্পিতভাবে নিয়মিত এবং অনিয়মিত বাহিনীর আক্রমণে পাকিস্তান বাহিনী একদম কোণঠাসা হয়ে পড়ে, এবং তারপরের পর্যায়টাই ছিল আমাদের বিজয়। এই চতুর্থ পর্যায়ে আমাদের বিজয় সম্পন্ন হয়। আচ্ছা, ভারতের মিত্রবাহিনীর সেনারা যুদ্ধের শেষ পর্যায়ে মুক্তিবাহিনীকে সহায়তা করতে সরাসরি রণাঙ্গনে যোগ দেয়। মুক্তিযুদ্ধের দ্বিতীয় পর্যায় থেকে মুজিবনগর সরকারি তত্ত্বাবধানে কিংবা ব্যক্তিগত উদ্যোগে মুক্তিবাহিনী, মুক্তি ফোর্স, ফ্রিডম ফাইটার এবং হচ্ছে বাংলাদেশ ফোর্স গড়ে ওঠে। তবে ব্যক্তিগত উদ্যোগে গড়ে ওঠা বাহিনীগুলোর মুজিবনগর সরকারের সাথে কোনো বিরোধ ছিল না। তারা একই যুদ্ধ করতে চাচ্ছে, সেটাই হচ্ছে কি তখন তার মেইন চেতনাটাই ছিল কি? বাংলাদেশকে শত্রুর হাত থেকে বাঁচাতে হবে বা লড়াই করতে হবে। তারাই সরকারের প্রতি আনুগত্য প্রদর্শন করেই বিশেষ বাহিনী গড়ে তুলে লড়াই করেছিল। মুক্তিবাহিনী ছিল দুই ধরনের, নিয়মিত বাহিনী এবং হচ্ছে তোমার অনিয়মিত বাহিনী। ওকে, নিয়মিত বাহিনী নিয়ে আমরা একটু দেখি। সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ইউনিটগুলো ইপিআর, ইস্ট পাকিস্তান রাইফেলস, পরে বিডিআর, পরবর্তীতে হচ্ছে তোমার এটা বর্তমানে এটাকে বিজিবি বলা হচ্ছে। পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে নিয়মিত বাহিনী গড়ে ওঠে। যুদ্ধের শুরুতে পূর্ব পাকিস্তানের ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 5টি ব্যাটালিয়ন কর্মকর্তা ছিল, যার প্রধান সদস্য সংখ্যা ছিল প্রায় 3000। তাহলে ব্যাটালিয়ন ছিল 5টা, সদস্য সংখ্যা ছিল প্রায় 3000। ইপিআর এর সদস্য সংখ্যা ছিল প্রায় 12,000। পুলিশ ও আনসার ছিল আরো কয়েক হাজার। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 5টি ব্যাটালিয়নকে 11টি ভাগে তোমার হচ্ছে উন্নীত করা হয়েছিল, বা 11টি ভাগে বিভক্ত করে দেওয়া হয়। এগুলো ছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 1, 2, 3, 4 এবং হচ্ছে 8, 9, 10, 11 নং ব্যাটালিয়ন। আচ্ছা, 5, 6, 7 এখান থেকে বাদ কেন গেল? এছাড়া সেক্টর ট্রুপস গড়ে তোলা হয়। সেক্টর ট্রুপসের সংখ্যা ছিল প্রায় 10,000। তাহলে তোমাকে যদি কোয়েশ্চেন করে সেক্টর ট্রুপসের সংখ্যা কয়টা ছিল, তখন তোমাকে বলতে হবে 10,000। ওকে, প্রাক্তন ইপিআর এবং নিয়মিত বাহিনীর বিভিন্ন অংশ থেকে আসা সদস্যদের নিয়ে 11টি সেক্টরে নিয়মিত বাহিনীর সেক্টর ট্রুপস গড়ে তোলা হয়েছিল। এছাড়া ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ব্যাটালিয়নগুলো 3টি ব্রিগেড গঠন করে ব্রিগেডগুলোর কমান্ডারগণের নামের আদ্যক্ষর অনুসারে তোমার হচ্ছে ব্রিগেডগুলোর নামকরণ করা হয়। মুক্তিযুদ্ধের সেনা, নৌ ও বিমান বাহিনী ছিল নিয়মিত বাহিনী। নিয়মিত বাহিনীর মোট সদস্য সংখ্যা ছিল প্রায় 18,600। অনিয়মিত বাহিনী ছাত্র, যুবক, কৃষক, শ্রমিক, এরা যারা আছে তোমার হচ্ছে পেশাজীবী সহ যারা হচ্ছে তোমার প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছিল, তাদেরকে নিয়ে মুক্তিযুদ্ধের অনিয়মিত বাহিনী গড়ে ওঠে।
মুক্তিযুদ্ধের অনিয়মিত বাহিনী গণবাহিনী বা গেরিলা নামে বেশি পরিচিত ছিল। এই বাহিনীর সরকারি নাম ছিল এফএফ, ফ্রিডম ফাইটার। অনিয়মিত বাহিনীর সদস্যদের 2 সপ্তাহের ট্রেনিং শেষে একজন কমান্ডারের অধীনে নিজ নিজ এলাকায় গেরিলা পদ্ধতিতে যুদ্ধ করার জন্য প্রেরণ করা হতো। তবে কিছু সংখ্যক গেরিলার জন্য একটা বিশেষ কোর্সের ব্যবস্থা ছিল, একে বলা হতো স্পেশাল কোর্স। 6 সপ্তাহের এই কোর্সে গেরিলা নেতাদের প্রশিক্ষণ দেওয়া হতো। এতে আরবান গেরিলা ওয়েলফেয়ার অর্থাৎ শহর অঞ্চলের আবাসিক এলাকায় যে যুদ্ধ করার পদ্ধতি সেটা শেখানো হতো। এই লাইনগুলো বেশ ইম্পর্টেন্ট, কারণ এগুলো এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে যে কোনো রকম এমসিকিউ চলে আসতে পারে এবং তোমাকে বিভিন্নভাবে কোয়েশ্চেন করে তুমি আসলে পড়াশোনা করেছো কিনা সেটা যাচাই করা হতে পারে। সো বি ভেরি কেয়ারফুল, ওকে। আচ্ছা, এসব বাহিনী ছাড়াও কিছু স্থানীয় বাহিনী মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান বাহিনীকে নাস্তানাবুদ করেছিল। যেমন কাদেরিয়া বাহিনী। টাঙ্গাইল জেলায় আব্দুল কাদের সিদ্দিকী এই বাহিনী গড়ে তোলেন। তার নাম অনুসারে এই বাহিনীর নাম হয়েছিল কাদেরিয়া বাহিনী। এই বাহিনীতে প্রায় 17,000 মুক্তিযোদ্ধা এবং 70,000 স্বেচ্ছাসেবক ছিল। কাদেরিয়া বাহিনী মূলত গেরিলা বাহিনী হলেও এরা প্রচলিত হিট অ্যান্ড রান, ঠিক আছে। এটা হামলা করেই তারা হিট করতো, করে একদম পালিয়ে যেত, হামলা করেই পালিয়ে যাওয়া। আচ্ছা, ওকে, এরা প্রচলিত হিট অ্যান্ড রান এই যে তোমার প্রচলিত যে পদ্ধতিটা ছিল সেটার পরিবর্তে তারা হিট অ্যান্ড অ্যাডভান্স নীতি অনুসরণ করে যুদ্ধে অংশগ্রহণ করেছিল। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য কাদের সিদ্দিকীকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়। তিনি একমাত্র বেসামরিক বীর উত্তম। আফসার বাহিনী। শুরুতে মাত্র একটি রাইফেল নিয়ে মেজর আফসার উদ্দিন তার আফসার বাহিনী গড়ে তোলেন। এই বাহিনীতে মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল প্রায় 45,000 জন। সামরিক ধাঁচে গড়ে তোলা এই বাহিনী 5টি ব্যাটালিয়ন এবং 25টি কোম্পানিতে বিভক্ত ছিল। 1971 সালের জুন মাসে ভালুকা থানার ভাউলিয়া বাজো এলাকায় পাকিস্তানিদের সাথে বিরতিহীন 48 ঘন্টা সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করে এই বাহিনী অসামান্য বীরত্ব এবং দক্ষতার পরিচয় দেয়। তারপর হেমায়েত বাহিনী। গোপালগঞ্জের বীর মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একজন হাবিলদার। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি আরও কিছু বাঙালি সৈনিক নিয়ে সেনাবাহিনী থেকে পালিয়ে আসেন। এরপর নিজ গ্রামে তিনি বাহিনী গড়ে তোলেন। তিনি কোটালীপাড়ার জোহরের কান্দি হাই স্কুলে একটি সংক্ষিপ্ত প্রশিক্ষণ কেন্দ্র খোলেন এবং 3 মাসে প্রায় 4,000 যুবককে যুদ্ধের প্রশিক্ষণ দেন। তার বাহিনীতে মোট সদস্য সংখ্যা ছিল বা মুক্তিযোদ্ধা ছিল 5,054 জন। এদের মধ্যে নিয়মিত বাহিনীর সদস্য ছিল 340 জন। মুক্তিযুদ্ধে হেমায়েত উদ্দিনের কৃতিত্বপূর্ণ অবদানের জন্য স্বাধীনতার পর সরকার তাকে বীর বিক্রম উপাধিতে ভূষিত করে। এছাড়া হালিম, মানিকগঞ্জ, আকবর, মাগুরা, লতিফ মির্জা, পাবনা, সিরাজগঞ্জ, জিয়া, সুন্দরবন প্রভৃতি বাহিনী মুক্তিযুদ্ধে উল্লেখযোগ্য অবদান রেখেছে। এইসব গেরিলা বাহিনী ছিল মুক্তিযুদ্ধের প্রাণ। এলাকাভিত্তিক এসব আঞ্চলিক বাহিনীর প্রশিক্ষিত মোট সদস্য সংখ্যা ছিল প্রায় 1 লাখের বেশি। এদের সাথে সারা দেশে স্বেচ্ছাসেবক হিসেবে ছিল 3 থেকে প্রায় 4 লাখ সদস্য মতো। মুজিব বাহিনী। মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বেঙ্গল লিবারেশন ফোর্স মুজিব বাহিনী নামে পরিচিত ছিল। এটা ছিল একটা রাজনৈতিক আদর্শ ভিত্তিক একটি সংগঠন। ছাত্রনেতা শেখ ফজলুল হক মনি ও সিরাজুল আলম খানের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মী ও শিক্ষিত যুবকদেরকে নিয়ে এই বাহিনী গঠন করা হয়েছিল। মুক্তিযুদ্ধকে সংগঠিত এবং শক্তিশালী করা এবং যুদ্ধের নেতৃত্ব যাতে কোনো উগ্রপন্থী বা চরমপন্থী দলের কাছে চলে না যায় তা খেয়াল রাখা তোমার মুজিব বাহিনীর দায়িত্ব ছিল বা তোমার কাজ ছিল। বিমান বাহিনী। মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে 1971 সালের 28 সেপ্টেম্বর ভারতের নাগাল্যান্ড রাজ্যের ডিমাপুরে বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকাণ্ড শুরু হয়। এই বাহিনীর প্রতিষ্ঠাতা ছিলেন এয়ার কমোডর একে খন্দকার। তিনি ভারতীয় বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল পিসি লালের সঙ্গে দেখা করে বিমান বাহিনী গড়ে তোলার বিষয়ে আলোচনা করেন। একে খন্দকারের সাথে ছিলেন ক্যাপ্টেন খালেক, ক্যাপ্টেন সাত্তার, ক্যাপ্টেন শাহাবুদ্দিন, ক্যাপ্টেন মুকিত, ক্যাপ্টেন আকরাম ও ক্যাপ্টেন শরীফুদ্দিন। পাকিস্তানের এয়ারফোর্স থেকে পালিয়ে এসে তাদের সাথে যোগ দেন স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদ, ফ্লাইট লেফটেন্যান্ট শামসুল আলম, ফ্লাইট লেফটেন্যান্ট বজরুল আলম সহ আরও 67 জন বৈমানিক। তাছাড়া প্রায় 300 জন জুনিয়র টেকনিশিয়ানও তাদের সাথে ছিলেন। ভারতীয় বিমান বাহিনী থেকে উপহার হিসেবে পাওয়া একটি টুইন অটার বিমান, একটি টি-এলোয়েট 3 হেলিকপ্টার এবং একটি ডিসি ও 3 ডাকোটা বিমান নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর যাত্রা শুরু হয়। উত্তর পূর্ব ভারতের নাগাল্যান্ড, মণিপুর, ত্রিপুরা, আসাম, মিজোরাম, অরুণাচল প্রদেশের জঙ্গলাকীর্ণ পাহাড়ি এলাকায় রাতের আধারে প্রশিক্ষণ নিতেন সদ্যগঠিত বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা। বাংলাদেশ বিমান বাহিনী 1971 সালের 4 ডিসেম্বর চট্টগ্রাম ও ঢাকায় পাকিস্তান বাহিনীর উপর প্রথম আক্রমণ চালিয়েছিল। তাহলে প্রথম আক্রমণ কবে চালিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী? 1971 সালের 4 ডিসেম্বর চট্টগ্রাম ও ঢাকায়, ঠিক আছে। নৌবাহিনী। 1971 সালের 31 মার্চ ফ্রান্সে প্রশিক্ষণরত পাকিস্তান নৌবাহিনীর 8 জন বাঙালি সাবমেরিনার পাকিস্তানের পক্ষ ত্যাগ করে স্পেনের মাদ্রিদে অবস্থিত ভারতের দূতাবাসের রাজনৈতিক আশ্রয় গ্রহণ করেন। ভারতীয় দূতাবাসের সহযোগিতায় তারা 9 থেকে 10 এপ্রিল ভারতে পৌঁছান। এরপর প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এবং কর্নেল এম জি উসমানির প্রচেষ্টায় ভারতের সহযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর যাত্রা শুরু হয়।
এরপর সীমান্ত এলাকার প্রশিক্ষণ শিবিরগুলো থেকে ৩৫৭ জন সুঠামদেহী যুবককে বাছাই করে ১৩ মে থেকে পশ্চিম বাংলার ভাগীরথী নদীতে প্রশিক্ষণ শুরু হয়। সেই প্রশিক্ষণে নৌ কমান্ডোদের লিপম্যাট মাইন সহ বিভিন্ন ধরনের বিস্ফোরক দ্রব্য ব্যবহারের ট্রেনিং দেওয়া হয়। পাকিস্তান নৌবাহিনী থেকে পালিয়ে আসা ৪৫ জন নৌসেনা নিয়ে গড়ে তোলা হয় বাংলাদেশ নৌবাহিনী। ভারতের কাছ থেকে পাওয়া এমভি পলাশ ও এমভি পদ্মা নামে দুটি যুদ্ধজাহাজ নিয়ে চট্টগ্রাম, বরিশাল, চাঁদপুর, মংলা, সমুদ্রবন্দর, আশুগঞ্জ, খুলনা, নারায়ণগঞ্জ, ফুলছড়িঘাট, গোয়ালন্দ, নাগবাড়ি, দাউদকান্দি ও আরিচা নদী বন্দরে সরাসরি দুঃসাহসী আক্রমণ চালানো হয়। মুক্তিযুদ্ধে নৌসেনাদের বীরত্বপূর্ণ এই অভিযান অপারেশন জ্যাকপট নামে পরিচিত। জুলাই মাসে সেক্টর কমান্ডার্স কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে বাংলাদেশ নৌবাহিনীর সদস্য সংখ্যা দাঁড়ায় ৫১৫ জনে। এদের নিয়ে গঠিত হয়েছিল ১০ নং সেক্টর, অর্থাৎ ১০ নং যে সেক্টরটা আছে সেটা সম্পূর্ণ কি নৌবাহিনীর সেক্টর ছিল বা নৌ সেক্টর ছিল। তো এটা একটা এমসিকিউ কোয়েশ্চেন হতে পারে এবং তোমরা হচ্ছে এটা মাথায় রেখো। ওকে, এই যে ১০ নং সেক্টর, এই সেক্টরে নির্দিষ্ট কোনো সেক্টর কমান্ডার ছিলেন না। আচ্ছা, মুক্তিযুদ্ধের সেক্টর ব্যবস্থাপনাটা কিরকম ছিল চলো আমরা দেখি। সেক্টর কমান্ড ১৯৭১ সালের ৪ এপ্রিল কর্নেল এমএজি উসমানীর নেতৃত্বে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় তেলিয়াপাড়ায় চা বাগান এলাকার বাংলোতে বাংলাদেশ সামরিক অফিসারদের একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে মেজর শফিউল্লাহ, মেজর খালিদ মোশাররফ, মেজর এমনুরুজ্জামান, মেজর নুরুল ইসলাম, কর্নেল রবসহ কয়েকজন উচ্চপদস্থ বাঙালি সেনা কর্মকর্তা উপস্থিত ছিলেন। তারা প্রশিক্ষিত মুক্তিযোদ্ধাদের পুনর্গঠিত করে একটি সাংগঠনিক রূপ দেওয়ার আলোচনা করেন। বৈঠকের আলোচনা অনুযায়ী প্রথমে সারা দেশকে ৪টি সেক্টরে বিভক্ত করে ৪ জন সেক্টর কমান্ডার নিযুক্ত করা হয়। পরে ১১ থেকে ১৭ এপ্রিলের মধ্যে প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে মুজিবনগর সরকারের শীর্ষ ব্যক্তিরা সেক্টর কমান্ডারদের সাথে আলোচনা করে সমগ্র বাংলাদেশকে মোট ১১টি সেক্টরে বিভক্ত করেন। ১১ জন সামরিক কর্মকর্তাকে এইসব সেক্টরের কমান্ডার নিয়োগ করা হয়। বাংলাদেশের প্রতি আনুগত্য প্রদর্শন করে মুক্তিযুদ্ধে যোগ দেওয়া পাকিস্তানি সেনাবাহিনীর বাংলাদেশ যে সেনা অফিসারদের এই সেক্টরগুলোতে নিয়োগ করা হয়েছিল। মুক্তিযুদ্ধের ১১টা সেক্টর এবং কমান্ডারদের তালিকাটা দেখো। এই যে সেক্টরের নাম হচ্ছে ১ নং সেক্টর। নির্দিষ্ট এলাকা কি কি ছিল? চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও ফেনী নদী পর্যন্ত এলাকা। এটা হচ্ছে তোমার মেজর জিয়াউর রহমান এবং ক্যাপ্টেন রফিকুল ইসলামের নেতৃত্বে ছিল। ২ নং সেক্টরে ছিল নোয়াখালী, আখাউড়া, ভৈরব, কুমিল্লা, সিলেট জেলার সীমান্ত, ঢাকা ও ফরিদপুর জেলার কিছু অংশ। এটা ছিল মেজর খালিদ মোশাররফ এবং মেজর এটিএম হায়দারের নেতৃত্বে। এভাবে ৩ নং সেক্টর, ৪ নং সেক্টর থেকে এই যে হচ্ছে তোমার ১১টা সেক্টর তোমার রেডি করা হয়েছিল। এই ১১টা সেক্টর কমান্ডারগণের নাম এবং হচ্ছে তার যে নির্দিষ্ট এলাকাগুলো, এগুলো তোমাদেরকে খুব ভালোভাবে মুখস্থ করতে হবে। আই নো এগুলো একটু মুখস্থ করা টাফ, কিন্তু আমাদের কাছে আর কোনো অপশন বাকি নেই, কারণ এইগুলো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, শুধুমাত্র যে হচ্ছে তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বা এমসিকিউতে চলে আসতে পারে তার জন্য না। এই এই তথ্যগুলো তোমাকে হচ্ছে এই তথ্যগুলো থেকে তোমাকে সৃজনশীলের প্রশ্ন করা হবে। সো সৃজনশীল এবং এমসিকিউ বোথের জন্য, মানে দুইটার জন্যই তোমাদের জন্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো খুব ভালোভাবে এটা একদম মুখস্থ করে ঠোঁটের আগায় নিয়ে আসবা। ঠিক আছে, সো চলো তারপর আমরা দেখি। আচ্ছা, মুক্তিযুদ্ধের সম্মুখ লড়াইয়ের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে মুজিবনগর সরকারের সিদ্ধান্ত অনুযায়ী কর্নেল ওসমানী ৩টি ব্রিগেড ফোর্স গঠন করেন। ফোর্সগুলোর নামকরণ করা হয়েছিল ব্রিগেড অধিনায়কদের নামের আদ্যক্ষর নিয়ে। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকদের নিয়ে এই ব্রিগেডগুলো গঠিত হয়েছিল। ব্রিগেডগুলোর তথ্য নিচে দেওয়া হলো। জেড ফোর্স মেজর জিয়াউর রহমানের জিয়াউরের জেড থেকে নেওয়া জেড ফোর্স ১, ৩ এবং হচ্ছে তোমার ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নিয়ে গঠিত। কে ফোর্স মেজর খালিদ মোশাররফ ৪র্থ, ৯ম এবং ১০ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নিয়ে গঠিত। এস ফোর্স মেজর কে এম শফিউল্লাহ ২য় এবং ১১ নং ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নিয়ে গঠিত হয়েছিল। আচ্ছা, জোনাল কাউন্সিল। মুজিবনগর সরকার একটি সুষ্ঠু প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার জন্য ১৯৭১ সালের জুলাই মাসে সারা বাংলাদেশকে ১১টি প্রশাসনিক অঞ্চলে বিভক্ত করে। এগুলোর নাম দেওয়া হয়েছিল জোনাল কাউন্সিল। বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য ঘোষণাকারী ১৯৭০ থেকে ৭১ সালে নির্বাচিত জাতীয় এবং প্রাদেশিক পরিষদের সদস্যদের প্রত্যক্ষ ভোটে এই জোনাল কাউন্সিলের চেয়ারম্যানরা নির্বাচিত হতেন। প্রতিটি অঞ্চলে একজন করে আঞ্চলিক প্রশাসকও নিয়োগ দেওয়া হতো। এরা কেন্দ্রীয় সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত এবং এর কাছে জবাবদিহি করতে বাধ্য ছিলেন। জোনাল চেয়ারম্যানরা তাদের অধীনস্থ অঞ্চলে রাজনৈতিক সমন্বয়কারীদের দায়িত্ব পালন করতেন। শরণার্থী সমস্যা, মুক্তিযুদ্ধ বিষয়ক সামরিক ও বেসামরিক বিষয়গুলির সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ ভার এই জোনাল কাউন্সিলগুলোর উপর ন্যস্ত ছিল। তাছাড়া এই কাউন্সিলের দায়িত্ব ছিল মুক্তিযোদ্ধা ক্যাম্পগুলো পরিচালিত করা, মুক্তিযোদ্ধা নিয়োগ ও তাদের প্রশিক্ষণে পাঠানোর ব্যবস্থা করা, তথ্য দপ্তর থেকে প্রকাশিত পুস্তিকা, প্রচারপত্র ও পোস্টার, শরণার্থী শিবির সহ বাংলাদেশের অভ্যন্তরে প্রচারের ব্যবস্থা করা। হানাদার দখলীকৃত কোনো অঞ্চল থেকে কোনো সরকারি কর্মচারী পালিয়ে এসে বাংলাদেশের পক্ষে যোগ দিলে তার নাম তালিকাভুক্ত করা এবং তাকে কাজে লাগানো, এই সমস্ত কাজ তোমার জোনাল কাউন্সিলের কাজ ছিল। ঠিক আছে, বা দায়িত্ব ছিল। এই যে তোমার হচ্ছে ১১টা জোনাল কাউন্সিল বা এগুলা খুব বেশি ইম্পর্টেন্ট আমি বলবো না। আমাদের হচ্ছে ১১টা যে সেক্টর আছে তার সাথে কম ইম্পর্টেন্ট, স্টিল
তোমরা হচ্ছে একটু মনে রাখার চেষ্টা করো যে আঞ্চলিক প্রশাসক কে ছিল, প্রশাসনিক অঞ্চল কোনটা ছিল, এবং আঞ্চলিক সদর দপ্তরগুলো কোনগুলো ছিল। আঞ্চলিক চেয়ারম্যান মনে না রাখলেও চলবে, ঠিক আছে? এই তিনটা একটু ইম্পর্টেন্ট আছে, এটা এবং এটা। এটা আচ্ছা বাদ দাও এটা, ঠিক আছে? এই তিনটা তোমরা একটু ভালো করে পড়ে যেও, মানে একটু দেখে যেও যেন এমসিকিউতে যদি আসে চোখের দেখায় তুমি যেন হচ্ছে মনে করতে পারো যে দক্ষিণ পূর্ব অঞ্চলে সে ছিল, তোমার হচ্ছে উত্তর পূর্ব অঞ্চলে সে ছিল, তারপর হচ্ছে দক্ষিণ অঞ্চলে এই ছিল। তোমার হচ্ছে এই জিনিসগুলো একটু মাথায় রাখলে হবে। এটা অত বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু 11টা সেক্টর এবং হচ্ছে তোমার অঞ্চল এবং কে কে দায়িত্বে ছিলেন কমান্ডারগণ, ওইটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, সো এই স্লাইডটার থেকে বা তোমার আগের যে স্লাইডটা ছিল দেখো, এই স্লাইডটা এটা খুবই বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা একটু, এটা একদম মুখস্থ করবে, এটা তোমাদের জন্য ফরজ। আর ওইটা হচ্ছে সুন্নত বলা যায় কি, নফল না সুন্নত, সেটা হচ্ছে সুন্নত, এটা হচ্ছে তোমার একদম ফরজ, ঠিক আছে? ওকে, তারপর দেখো, আচ্ছা উপরের অঞ্চলগুলো প্রতিটিতে নিম্নলিখিত বিষয়ে আঞ্চলিক কর্মকর্তা নিয়োগ করা হয়েছিল: আঞ্চলিক স্বাস্থ্য কর্মকর্তা, আঞ্চলিক শিক্ষা কর্মকর্তা, আঞ্চলিক ত্রাণ কর্মকর্তা, আঞ্চলিক প্রকৌশল, পুলিশ, তথ্য এবং হিসাব কর্মকর্তা। ওকে, এই 7টা তোমার হচ্ছে কর্মকর্তা, তোমার হচ্ছে আঞ্চলিক কর্মকর্তা, এইভাবে নিয়োগ করা হয়েছিল ওই অঞ্চলগুলোতে। ঠিক আছে, যুদ্ধ পরিচালনা সংক্রান্ত বিষয়াবলী সম্পর্কে আমরা জানবো। সর্বদলীয় উপদেষ্টা কমিটি গঠন করা হয়। মুক্তিযুদ্ধের মাঝামাঝি সময়ে মুজিবনগর সরকার উপলব্ধি করে যুদ্ধকে দ্রুত চূড়ান্ত পরিণতির দিকে নিয়ে যেতে হলে সব যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সহযোগিতা লাগবে। এই জন্য প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ বিভিন্ন দলের নেতাদের সাথে আলোচনা শুরু করেন। স্বাধীন বাংলা বেতারে প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ যে ভাষণ দিয়েছিলেন তাতে তিনি মুক্তিযুদ্ধকে জনযুদ্ধ হিসেবে আখ্যায়িত করে সব রাজনৈতিক দলকে এই যুদ্ধে অংশ নেওয়ার জন্য আহ্বান করেন। ভাষণে তিনি বলেছিলেন, আমরা বিশেষ করে সকল রাজনৈতিক দলের নেতাদের বাংলাদেশের এই সংঘবদ্ধ জনযুদ্ধে সামিল হতে আহ্বান জানাচ্ছি। 1971 সালের 9 সেপ্টেম্বর মুক্তিযুদ্ধ সমর্থনকারী সব দলের নেতৃবৃন্দদের নিয়ে 8 সদস্য বিশিষ্ট একটি সর্বদলীয় উপদেষ্টা কমিটি গঠন করা হয়। মাওলানা ভাসানী ছিলেন এই কমিটির সভাপতি এবং তাজউদ্দিন আহমেদ ছিলেন আহ্বায়ক। এই কমিটির সদস্যরা ছিলেন মাওলানা ভাসানী, তাজউদ্দিন আহমেদ, অধ্যাপক মুজাফফর আহমেদ, মনি সিং, মনোরঞ্জন ধর, ক্যাপ্টেন মনসুর আলী, এইচ.এম. কামরুজ্জামান এবং খন্দকার মুশতাক আহমেদ, মোট 8 জন। এই কমিটির সভায় এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে বাংলাদেশের পূর্ণ স্বাধীনতা ছাড়া অন্য কোনো রাজনৈতিক সমাধান গ্রহণযোগ্য হবে না। এই কমিটির কাজ ছিল মুক্তিযুদ্ধ সংক্রান্ত বিষয়ে মুজিবনগর সরকারকে সর্বাত্মক সহায়তা দেওয়া। গেরিলা থেকে সম্মুখ যুদ্ধ। মুক্তিযুদ্ধের শুরুতে বাঙালির সশস্ত্র প্রতিরোধ ছিল পরিকল্পনাবিহীন, কেননা বাঙালি জাতি যুদ্ধের জন্য প্রস্তুত ছিল না। তাদের উপর একরকম আকস্মিকভাবে এই যুদ্ধ হচ্ছে তোমার চাপিয়ে দেওয়া হয়েছিল। একদিকে অস্ত্রসহ যুদ্ধ উপকরণের অপ্রতুলতা এবং অন্যদিকে উপযুক্ত প্রশিক্ষণের অভাব, এই দুটি কারণে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে একটি পরিকল্পিত লড়াইয়ের রূপ দিতে জুন মাস পেরিয়ে যায়। ধীরে ধীরে মুজিবনগর সরকারের পরিচালনায় এবং ভারতীয় সরকারের সহযোগিতায় হাজারো বাঙালি তরুণ যুবক ছাত্র যুদ্ধের প্রশিক্ষণ নেয়। এদিকে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ইপিআর, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যদের নিয়ে নিয়মিত বাহিনীও গড়ে ওঠে। আগস্টের পর থেকে মুক্তিযোদ্ধারা গেরিলা পদ্ধতিতে বাংলাদেশের বিভিন্ন স্থানে অপারেশন চালিয়ে হানাদার পাকিস্তানি বাহিনী এবং তাদের এদেশীয় যে দালাল আছে দালাল দস্যুদের ভীত সন্ত্রস্ত এবং বিপর্যস্ত করে তোলে। পাশাপাশি রণাঙ্গনেও মুখোমুখি লড়াই চলে। অক্টোবরের শেষ নাগাদ মুক্তিবাহিনীর হাতে পাকিস্তানি বাহিনীর 237 জন অফিসার, 136 জন জেসিও এবং অন্যান্য শ্রেণীর 3559 জন সৈন্য নিহত হয়। মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণের প্রাথমিক লক্ষ্য ছিল পাকিস্তান বাহিনীর সামরিক ঘাঁটি ও অন্যান্য স্থাপনাগুলোর মধ্যে অস্ত্র ও রসদ আদান প্রদান লাইন বিচ্ছিন্ন করে দিয়ে তাদের সমস্যার মধ্যে ফেলা। এরপর বিচ্ছিন্ন ঘাঁটিগুলোতে আচমকা আক্রমণের মাধ্যমে তাদের মনোবল ভেঙে দেওয়া। অক্টোবর নাগাদ মুক্তিবাহিনীর গেরিলা আক্রমণের মাত্রা এত বেড়ে যায় যে পাকিস্তানি সৈন্যরা তাদের ঘাঁটিগুলোতে অবরুদ্ধ হয়ে পড়ে। এমনকি দিনের বেলাতেও তারা নিতান্ত প্রয়োজন না হলে ঘাঁটি থেকে বের হতো না। স্থলযুদ্ধে পাকিস্তানি বাহিনীর বিপর্যয় সৃষ্টির পাশাপাশি বাঙালি নৌ কমান্ডোরা আগস্ট মাসের মাঝামাঝি থেকে সমুদ্র উপকূলবর্তী এলাকা, নদী ও সমুদ্র বন্দরে ব্যাপক আক্রমণ চালায়। তারা গেরিলা আক্রমণের মাধ্যমে আগস্ট মাসে চট্টগ্রাম বন্দরে এমভি হরমুজ এবং এমভি আব্বাস জাহাজ ডুবিয়ে দেয়। পরের মাসে তারা আরও 20টি পাকিস্তানি জাহাজ ডুবিয়ে দিতে সক্ষম হয়। নৌগেরিলাদের আক্রমণের ফলে চট্টগ্রাম বন্দরের জেটিগুলো প্রায় অকেজো হয়ে পড়ে। বাঙালি নৌসেনারা অনেক পাকিস্তানি জাহাজ নিমজ্জিত বা ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি বেশ কিছু সংখ্যক নৌযানও দখল করে নেয়। দুঃসাহসী অপারেশন জ্যাকপটের আওতায় নৌ কমান্ডোরা বড় ধরনের 45টি সফল অপারেশনে চালিয়ে 126টি জাহাজ ডুবিয়ে দেয়। এই হামলা পাকিস্তানি বাহিনীর মনোবলে বিরাট আঘাত হানে ও ভেঙে পড়ে। গেরিলা ও সম্মুখ যুদ্ধে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধের পাশাপাশি নৌ কমান্ডোদের এসব সফল আক্রমণের খবর বিশ্ব মিডিয়ায় প্রচারিত হলে মুক্তিযুদ্ধের প্রতি আন্তর্জাতিক আগ্রহ ও সমর্থন ক্রমেই জোরালো হতে থাকে। যুদ্ধের কারণে সেপ্টেম্বর থেকে চট্টগ্রাম ও চালনা বন্দরে কোনো বিদেশি জাহাজ আসতে রাজি হয়নি। এর ফলে পাকিস্তানি বাহিনীর অস্ত্র ও রসদ সংকট দেখা দেয়।
যুদ্ধে মুক্তিযোদ্ধাদের সফলতা বাংলাদেশের সর্বস্তরের মানুষকে দারুণভাবে উৎসাহিত করে। এদিকে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের স্থানীয় দোসরদের সীমাহীন নির্যাতন অত্যাচার থেকে সৃষ্ট ঘৃণা, অপরদিকে মুক্তিযোদ্ধাদের সাফল্য দেশের আপামর জনসাধারণকে আরো বেশি ঐক্যবদ্ধ করে তোলে। অক্টোবর মাসের ২২ তারিখে অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এবং প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ দিল্লি গিয়ে ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং তার মন্ত্রিসভার যে সদস্যরা তাদের সাথে সাক্ষাৎ করেন। তাদের বৈঠকে বাংলাদেশ ভারত যৌথ বাহিনীর গঠন করে একযোগে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে মুক্তিযুদ্ধকে দ্রুত একটি সফল পরিণতির দিকে এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত করা হয়। যৌথ বাহিনীর অভিযান। আচ্ছা, 1971 সালে 21 নভেম্বর মুক্তিযোদ্ধা বাহিনী ও ভারতীয় মিত্রবাহিনীর সমন্বয়ে বাংলাদেশ ভারত যৌথ কমান্ড গঠিত হয়। ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের প্রথম লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং আরোরা এই যৌথ বাহিনীর নেতৃত্ব গ্রহণ করেন। দুই দেশের যৌথ বাহিনী বাংলাদেশকে 4টি সামরিক অঞ্চলে বিভক্ত করে আক্রমণ পরিচালনার পরিকল্পনা করে। খুলনা বিভাগ ও ফরিদপুর জেলা নিয়ে গঠিত হয় দক্ষিণ সেক্টর। ভারতীয় মিত্রবাহিনীর সাথে বাংলাদেশের 8 নং ভারতীয় মিত্রবাহিনীর সাথে বাংলাদেশের 8 ও 9 নং সেক্টরের কর্মকর্তারা এই সেক্টরের দায়িত্ব নেন। রাজশাহী বিভাগের সবগুলো জেলা উত্তর সেক্টরে অন্তর্ভুক্ত ছিল। মিত্রবাহিনীর সাথে 6 নং ও 7 নং সেক্টরের মুক্তিযোদ্ধাদের এই সেক্টরে অন্তর্ভুক্ত করা হয়। ফরিদপুর বাদে পুরো ঢাকা বিভাগ ছিল মধ্য সেক্টরে অন্তর্ভুক্ত। 11 নং সেক্টরের মুক্তিযোদ্ধারা এবং জেড ফোর্স এখানে মিত্রবাহিনীর সাথে একজোট হয়ে লড়াই করে। চট্টগ্রামের বিভাগের জেলাগুলো ছিল যৌথ বাহিনীর পূর্ব সেক্টরের মধ্যে। 1, 2, 3, 4 ও 5 নং সেক্টর এবং এস এবং কে ফোর্স এই সেক্টরে লড়াই করে। যৌথ বাহিনীর প্রস্তুতির খবর পেয়ে পাকিস্তানি বাহিনী আরও হতাশ হয়ে পড়ে। যৌথ বাহিনী গঠনের 2 দিন পর 23 নভেম্বর প্রেসিডেন্ট ইয়াহিয়া খান পাকিস্তানে জরুরি অবস্থা ঘোষণা করেন। এক বক্তৃতায় তিনি বলেন, এতদিন ধরে পূর্ব পাকিস্তানে যে যুদ্ধ চলে আসছিল তা ভারতের বিরুদ্ধে যুদ্ধে পরিণত হয়েছে। সেদিনই তিনি বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানকে পাকিস্তানের পক্ষ থেকে পরিস্থিতি অবহিত করে জরুরি বার্তা পাঠান। বাংলাদেশ ভারত যৌথ বাহিনীও একটি সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করে। 25 নভেম্বর ইয়াহিয়া খান যে কোনো সময় বড় ধরনের যুদ্ধের ইঙ্গিত দেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে একটি ক্রান্তি লগ্নে পৌঁছায় এবং বিশেষ গতি পায়। 1971 সালের 3 ডিসেম্বর পাকিস্তান বিমান বাহিনী ভারতের কয়েকটি বিমান ঘাঁটিতে হামলা চালালে শুরু হয়ে যায় পাক ভারত সর্বাত্মক যুদ্ধ। পেশোয়ার বিমানবন্দর থেকে 12টি যুদ্ধ বিমান উড়ে যায় কাশ্মীরের শ্রীনগর ও অনন্তপুরের উদ্দেশ্যে এবং সারগোদা বিমান ঘাঁটি থেকে 8টি বিমান উড়ে যায় অমৃতসর ও পাঠানকোটের দিকে। 2টি যুদ্ধ বিমান পাঠানো হয় ভারতীয় ভূখণ্ডের গভীরে আগ্রায় আঘাত করার উদ্দেশ্যে। মোট 32টি যুদ্ধ বিমান অংশ নেয় এই পাকিস্তানি আক্রমণে। এই সময় ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কলকাতা এক জনসভা বক্তৃতা করছিলেন। তিনি অবিলম্বে দিল্লি প্রত্যাবর্তন করেন। মন্ত্রিসভার জরুরি বৈঠকের পর মধ্যরাতের কিছু পরে ইন্দিরা গান্ধী দেশে জরুরি অবস্থা ঘোষণা করেন। এভাবে বাংলাদেশ পাকিস্তান যুদ্ধের জের ধরে শেষ পর্যন্ত ভারত ও পাকিস্তান একে অপরের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে। বিমান হামলার জবাবে পাল্টা আক্রমণে ভারত পাকিস্তানের বিমান ঘাঁটিগুলোতে ব্যাপক ক্ষতি করে। তাদের আর আকাশপথে আক্রমণের সামর্থ্য থাকে না বললেই চলে। অন্যদিকে শুরু হয় স্থল অভিযান। 4 ডিসেম্বর থেকে পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে নিম্নবর্ণিত পথে বাংলাদেশ ভারত যৌথ বাহিনীর স্থল অভিযান শুরু হয়। পূর্বে ভারতের ত্রিপুরা রাজ্য থেকে 3 ডিভিশন আকারের চতুর্থ কোর সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী অভিমুখে। তারপর হচ্ছে তোমার উত্তরাঞ্চল থেকে 2 ডিভিশনের সমন্বয়ে 33তম কোর রংপুর, দিনাজপুর, বগুড়া অভিমুখে। পশ্চিমাঞ্চল থেকে 2 ডিভিশনের সমন্বয়ে 2য় কোর যশোরা, খুলনা, কুষ্টিয়া ও ফরিদপুরের অভিমুখে। মেঘালয় রাজ্যের তুরা থেকে আরেকটি বাহিনী জামালপুর এবং ময়মনসিংহের অভিমুখে। এইভাবে তোমার হচ্ছে স্থল অভিযানটা বাংলাদেশ ভারতের যৌথ বাহিনীর তত্ত্বাবধানে শুরু হয়। 11 থেকে 12 ডিসেম্বর যৌথ বাহিনী ময়মনসিংহ, টাঙ্গাইল হয়ে ঢাকার উপকণ্ঠে পৌঁছে। এই অবস্থায় পাকিস্তান কর্তৃপক্ষ ঢাকার শাহবাগের 5 তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালকে নিরপেক্ষ এলাকা ঘোষণা করে। সেখানে কূটনীতিক এবং বিদেশি যে নাগরিকরা ছিল তাদেরকে আশ্রয় দেওয়া হয়। ঢাকা মুক্ত করার জন্য ব্যাপক স্থলযুদ্ধ এড়াতে মিত্রবাহিনী 12 ডিসেম্বর রাজধানীর পাকিস্তানি সামরিক অবস্থানগুলোতে ব্যাপক বিমান হামলা চালায়। ইতিমধ্যে পাকিস্তান সরকারের গভর্নর আব্দুল মালিক পদত্যাগ করে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আশ্রয় নেন। যৌথ বাহিনী পাকিস্তানি বাহিনীকে আত্মসমর্পণের চূড়ান্ত আহ্বান জানিয়ে বিমান থেকে লিফলেট ফেলে। দেশের বিভিন্ন স্থানে পাকিস্তানি বাহিনী যৌথ বাহিনীর কাছে পরাজিত হয়ে আত্মসমর্পণ করতে শুরু করে। যে কোনো সময় ঢাকা দখল করা সম্ভব হলেও যৌথ বাহিনীর সম্মুখ যুদ্ধে উভয় পক্ষের ব্যাপক প্রাণহানি এড়াতে পাকিস্তানি হানাদার বাহিনীর স্থানীয় প্রধান জেনারেল নিয়াজিকে আত্মসমর্পণের জন্য সময় বেঁধে দেয়। এরই মাধ্যমে আমাদের আজকের এই প্রথম স্লাইডটি শেষ হয়। তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।